প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আদনান হাসান ফারদিন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে। বর্তমানে তিনি দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। আর ঘটনাটি ওনার দাদার সঙ্গে ঘটেছিল। ঘটনাটির সময়কাল 1960 কিংবা 61 সালের দিকে। ঘটনাটি তিনি তার দাদির মুখেই শুনেছিলেন। তো চলুন ঘটনাটি শুনে আসি। ওনার দাদা তখন সবেমাত্র নতুন বিয়ে করেছেন। ওনার দাদারা 4 ভাই ছিলেন, আর ওনার দাদাই ছিলেন সবার ছোট। কিন্তু বিয়ের পর ওনার দাদাকে আলাদা করে দেওয়া হয়। তার মা বাবা পরিবার থেকে তাকে আলাদা করে দেন। তার পিছনে অবশ্য কারণও ছিল, কারণ তাকে দিয়ে কোনো কাজ করানো সম্ভব হতো না। তিনি কোনো কাজকাম করতেন না, শুধু ঘোরাফেরা করতেন। এই জন্য দাদার বাবা মা ভাবেন তাকে যদি আলাদা করে দেওয়া হয় তাহলে সাংসারিক চিন্তা মাথায় আসবে, টাকা ইনকামের চিন্তা মাথায় আসবে, তখন সে কাজে লিপ্ত হবে। এভাবে ঘোরাফেরা করে তো জীবন চলবে না, সংসারী হতে হবে। আসলেই ঠিক তাই হয়েছিল। আলাদা হওয়ার পর দাদার মনে সাংসারিক চিন্তা কিন্তু চলে আসে। সে কাজ খুঁজতে থাকে। তখনকার সময় অনেকেই একটি ব্যবসা করত, সেটি হলো ডিমের ব্যবসা। যেমন গ্রামে ঘুরে ঘুরে ডিম কেনা এবং শহরে গিয়ে সেটা বিক্রি করা। শহরে কিন্তু দেশি মুরগির ডিমের ভালোই কদর ওই সময়ও ছিল। এখন যেমন আছে, এখন তো অনেক দাম। তখন দাম আরো অনেক কম থাকলেও সেই সময়ও ভালো কদর ছিল দেশি মুরগির ডিমের। তো শুধু মুরগির ডিম না, হাঁসের ডিমও সেখানে ছিল। যাই হোক, তো এই আদনান হাসান ফারদিন ভাইয়ের যে দাদি, ওনার দাদির বাবার বাড়ি থেকে কিছু টাকা তার দাদাকে দেয়া হয়, যাতে তার দাদা ব্যবসাটাকে আর একটু বড় করতে পারে, মানে আরো বেশি করে ডিম কিনতে পারে। মূলত আসলে অন্য কাজের জন্যই টাকাটা দিয়েছিল, মানে অন্য ব্যবসা করার জন্য। কিন্তু আসলে টাকার পরিমাণটা কম ছিল, কারণ তার দাদির পরিবারও আসলে মানে দরিদ্র ছিল, খুব বেশি টাকা দিতে পারেনি। এখন জামাই কষ্ট করছে, উপার্জনের চেষ্টা করছে। জামাইয়ের কষ্টটা দেখেই যৌতুক হিসাবে না, উপহার হিসাবেই টাকাগুলো তাকে দেয়া হয়েছে। তো উনিও মানে এই ফারদিন ভাইয়ের দাদা, উনিও চিন্তা করেছেন টাকার পরিমাণ কম, অন্য কাজ করার থেকে ডিম আর বেশি করে ডিম কিনি, সেটাই ভালো হবে। তো উনিও আগের কাজেই ছিলেন, কাজ করতেন। তো ওনাকে সপ্তাহে 2 দিন শহরে যেতে হতো ডিম বিক্রি করতে। আর সপ্তাহে 2 দিন যাওয়ার পেছনে কারণ ছিল, একদিনে তো অনেকগুলো ডিম কেনা যেত না, ঘুরে ঘুরে ডিম কিনতে হতো। ডিম কিনে জড়ো করতেন, তারপরে একটা নির্দিষ্ট দিনে, সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে উনি আবার শহরে যেতেন। তো চলছিল মোটামুটি, খারাপ না, ভালোই। তো একবার শহর থেকে ডিম বিক্রি করে ফেরার সময় এই ফারদিন ভাইয়ের দাদার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো ওনার দাদা যথারীতি ডিম বিক্রি করার জন্য শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জোহরের নামাজের পরে। কারণ শহরের বাজারগুলো 2 বার জমে উঠতো। এক হলো সকাল 9টার আগে, কারণ অনেকে অফিসে চলে যেত, যাওয়ার আগে বাজার করত। আর একটা হলো অফিস থেকে ফেরার সময় বাজার করত। এখন ওনার পক্ষে তো ওই অত সকালবেলা গিয়ে বাজার ধরাটা পসিবল হতো না, যেতে যেতে বেশ মানে সময় লেগে যেত। ওনার বাড়ি থেকে শহরের দূরত্ব 3 কিলোমিটার ছিল। তো মোটামুটি 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে শহরে, মানে যদি উনি বাজার করতে যান, মানে বাজারটা ধরতে যান, তাহলে একদম শেষ মুহূর্তে গিয়ে তিনি বাজারের ওই জায়গায় উপস্থিত হন। তখন বেচা কেনা শেষ হয় না। আর ওই সময় আবার যদি তিনি গ্রামে ফেরত আসেন, পুরো দিন ওনার নষ্ট হয়ে যায়। এই জন্য উনি ওই বিকালের বাজারটা ধরতেন, আর সন্ধ্যার পরে বাড়িতে চলে আসতেন। এভাবেই চলছিল। তো যথারীতি যেই রাত্রে ঘটনা ঘটে, ওই দিনও উনি যান। কিন্তু ওই দিন যেতে যেতে প্রথমত একটু দেরি হয়েছিল, খুব বেশি দেরি না, একটু দেরি। তারপরও ডিমের ক্রেতা আবার ওই দিন কম ছিল, যার কারণে ওনার ডিম বিক্রি করতে কিছুটা সময় লেগে যায়। মাগরিবের পরে উনি ডিম নিয়ে বসে থাকেন বাজারে। তার যদিও বা সব ডিম শেষ হয়ে গিয়েছিল,
কারণ এগুলো বিক্রি করার পর আবার বাজার করে ফিরতে হবে। তো উনি যখন সব দেখলেন যে সব ডিম বিক্রি হয়ে গেছে, তখন উনি টুকটাক বাজার করলেন, কিছু মাছ কিনলেন। মাছ কেনার পর উনি ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। উনি যেই ঝুড়িতে ডিম রাখতেন সেই ঝুড়িতেই ওনার বাজার রেখে মাথায় বাজার নিয়ে উনি হাঁটছেন। তো শহর পেরিয়ে আরো 3 কিলোমিটার পথ হাঁটতে হবে ওনার বাড়ির দিকে। তো আসছেন তো একটি জায়গায় উনি আসেন, সেখানে একটি বিশাল কলা বাগান ছিল সেই সময়। আর আশেপাশে কলা বাগান ছাড়া শুধু ধানি জমি আছে, মানে রাস্তার এক পাশে ধানি জমি আর এক পাশে বিশাল কলা বাগান, এর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, পায়ে হাঁটা রাস্তা। ওই দিন চাঁদের আলো বেশ ভালোই ছিল, যদিও বা পূর্ণিমা ছিল না, তাই ওনার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। রাত প্রায় 9টা বেজে গিয়েছিল, আর ওই সময়টাতে গ্রামে রাত 9টা মানে তো চারদিকে শুনশান নীরবতা। আর ওই জায়গাটাতে আশেপাশে কোনো ঘর বাড়িও ছিল না। আর রাত হলে ওই রাস্তায় আসলে খুব কম লোকই চলাফেরা করত, কারণ ওখানে নাকি ডাকাতেরও ভয় ছিল। আর উনি তো লোকাল লোক ছিলেন, ওনার সাথে কখনো ডাকাতির ঘটনা ঘটেনি, অপরিচিত লোক থাকলে কখনো কখনো ঘটতো আর কি। আর ওনার দাদা অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন, একা পথ চলতে কোনো ভয় লাগছিল না তার। তো উনি যখন কলা বাগানের মাঝখানে, মানে কলা বাগানটা শুরু হয়েছে, হাঁটতে হাঁটতে ঠিক যখন মিডিল পয়েন্টে চলে আসছেন, তখন উনি একটি শব্দ শুনতে পান। শব্দটা এমন ছিল যে কলা বাগানের মধ্যে শুকনো কলা পাতা যদি নিচে পড়ে থাকে, সেখানে যদি কেউ জোরে জোরে পা ফেলে হাঁটে, তখন যেমন মরমর শব্দ হয়, ঠিক তেমন শব্দ। তো দাদা ভাবলেন হয়তোবা শেয়াল বা কুকুর হবে। ওই সময় তো শেয়ালের উপদ্রব অনেক বেশি ছিল, হয়তোবা শেয়ালই আসছে, কারণ তার মাথায় যে ঝুড়ি রয়েছে সেই ঝুড়ির মধ্যে মাছ ছিল, আর মাছের গন্ধে হয়তোবা শেয়াল আসছে। উনি এটি স্বাভাবিক মনে করে 7-5 না ভেবে আবারও পথ চলতে থাকেন। কিন্তু দাদা আরেকটি অদ্ভুত জিনিস ফিল করেন, সেটি হলো উনি যদি হাঁটা থামায় ওই শব্দটাও থেমে যায়, আবার হাঁটা শুরু করলে শব্দটাও শুরু হয়, এবং মনে হচ্ছে যে কলা বাগানের ভেতরে কেউ ওনাকে ফলো করে করে হেঁটে আসছে, রাস্তায় না, কলা বাগানের ভিতরে। কলা বাগানের ভেতরে কিন্তু আবার বেশ অন্ধকার ছিল, চাঁদের আলো থাকলেও ভেতরে কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। তো এভাবেই চলতেছে বেশ খানিকক্ষণ। কিছুক্ষণ হাঁটার পর তিনি আরো একটি অদ্ভুত শব্দ শুনতে পান, সেটি হলো কেউ যদি ধূপধাপ করে মাটির উপরে হাঁটে, ঠিক যেরকম শব্দ হয় এমন শব্দ তার পেছন থেকে আসে, এবার কলা বাগানের ভেতর থেকে না, পেছন থেকে। তো দাদা এবার একটু ভয় পায়। তিনি ভাবেন শিয়ালের পায়ের শব্দ তো এত জোরে হওয়ার কথা নয়, তাহলে কি কোনো চোর বা ডাকাত তার পিছু নিয়েছে? তিনি পেছন ফিরে তাকান, কিছুই দেখেন না, আবার হাঁটছেন। তো আবারও একই রকম শব্দ। তখনও তার কিন্তু প্যারানরমাল কোনো বিষয় মনে হয়নি। একটা পর্যায়ে দাদা দাঁড়িয়ে যান এবং বলতে থাকেন যে তুমি যেই হও না কেন, আমার কাছে কিন্তু কোনো কানাকড়িও নেই, যা ছিল সবকিছু দিয়ে বাজার করছি, আমারে ডাকাতি করে তোমার কোনো লাভ হবে না, তাই তুমি চলে যাও। এই কথা বলে দাদা তার মতো পথ চলতে থাকে। এরপর তার পেছনে সেই ধূপধাপ শব্দ আর হয় না। তখন দাদা মনে করলো হয়তো সিচকে চোর ছিল পেছনে। সে যখন বুঝেছে তার কাছে আসলে টাকা পয়সা নাই, এই জন্য সে চলে গেছে। কিন্তু তার এই ধারণা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। দাদা যখন হাঁটতে হাঁটতে ঠিক কলা বাগানের শেষ প্রান্তে চলে এসেছে, মানে তার হাতের এক পাশে যে কলা বাগান সেটা একদম প্রায় শেষ দিকে, এরপরে কলা বাগান আর নেই, তখন তার সাথে আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। তিনি ঠিক সামনে রাস্তার একদম মিডিলে দেখতে পান একজন মহিলা, মাথায় ঘোমটা দেয়া, শরীরে প্রচুর গহনা, চাঁদের আলোতে দেখে মনে হচ্ছে লাল টুকটুকে শাড়ি পরা, যদিও চাঁদের আলোতে লাল শাড়ি খুব বোঝা যায় না, কালো কালোই মনে হয়। তো আমার কাছে মনে হচ্ছিল সেটা যে লাল শাড়ি পরা এবং শরীরে অনেক গহনা আছে, চাঁদের আলোতে সেই গহনাগুলো চিকচিক করছে, ঝলমল করছে, এবং বসে বসে ঘোমটা দিয়ে কি যেন করছে। তো যেহেতু এমন একটা জায়গায় সে বসেছিল, সে পথ মানে আগলে বসেছিল, কোনদিকে যেতে পারছে না। তখন দাদা চিন্তা করেন যে এত রাতে এই মহিলা এত গহনা পরে বিয়ের সাজে এখানে করছেটা কি।
তিনি আর একটু সামনে গিয়ে তাকে জিজ্ঞেস করেন, এই যে আপনি কে, এত রাতে মহিলা মানুষ একা একা এখানে বসে আছেন কেন? এই জায়গাটা তো খুব একটা বেশি ভালো না, ডাকাতি হয়, তারপর আপনার শরীর এত গহনা, যান যান বাড়িতে যান। কিন্তু ওই মহিলা কোনো কথা বলে না। কয়েকবার বলার পর যখন কথা বলে না, একটা পর্যায়ে দাদা খুব বিরক্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি বসে থাকেন, আপনার যেটা ভালো লাগে সেটা করেন, পথটা ছাড়েন, পা লম্বা করে দিয়ে বসে আছেন, আমি আপনাকে ডিঙিয়ে কিভাবে যাব? তো হঠাৎ করে ওই মহিলা কথা বলে ওঠে। ওই মহিলাটি বলে ওঠে, এই পথ দিয়ে যাচ্ছিস, আমাকে তো তোকে কিছু দিতেই হবে, কিছু খাজনা না দিয়ে কি তুই যেতে পারবি? এই পথের খাজনা দে। তখন দাদা বলে ওঠে, আরে পথের খাজনা কিসের? পথের আবার খাজনা হয় নাকি? এই কথা বলার পর হঠাৎ করে দাদার মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হলো যে এই মহিলার কণ্ঠস্বর তো অন্যান্য মহিলাদের মতো না, মনে হচ্ছে নাকি সুরে কথা বলছে। তখন দাদা বুঝতে পারে যে এইটা তো কোনো স্বাভাবিক কিছু না রে। একটু আগে কলা বাগানের মধ্যে মচমচ শব্দ, তারপরে পেছনে ধূপধাপ শব্দ, আর এই মহিলা এত রাত্রে এখানে বসে আছে, এইটা কোনো স্বাভাবিক কিছু না। কিন্তু এই মহিলাকে ক্রস করে তো আমি এখন যাওয়ার সাহস করতে পারি না, কি করা যায়? তখন দাদা বলেন যে আচ্ছা কি খাজনা চান বলেন। বলে যে আমি মাছ খুব পছন্দ করি, তোর কাছে মাছ আছে, মাছগুলো আমাকে দিয়ে যা, দিয়ে তুই চলে যা, তোর কোনো ক্ষতি হবে না। তখন দাদা চিন্তা করেন যে মাছ তো দিব, কিন্তু এই সুযোগে তার কাছ থেকে কিছু আদায় করে নেই, কারণ উনি বেশ সাহসী লোক ছিলেন। উনি বলেন, হ্যাঁ তোমাকে মাছ দিতে পারি, তোমাকে মাছ আমি দিব, এত কষ্টের টাকা দিয়ে মাছ কিনলাম, তো এমনি এমনি দিলে তো আমার লস হয়ে যায়, তুমি আমাকে কিছু দাও। তখন ওই মহিলাটি বলে যে তুই আমার কাছে কি চাস বল। বলে তোমার যে গহনা আছে, কিছু গহনা আমাকে দাও। তখন ওই মহিলাটি বলে যে তোর তো বেশ সাহস দেখছি, তুই আমার কাছে গহনা চাস, আমার গহনা তুই মাছের বিনিময়ে চাচ্ছিস, আচ্ছা ঠিক আছে যা, দিলাম তোরে কিছু গহনা দিলাম, যা। খুশি তো তুই? বলে হ্যাঁ খুশি। তো এই কথা বলার পর দাদাও মাথার থেকে ঝুড়ি নামিয়ে সে মাছগুলো তাকে দিয়ে দেয়, আর ওই মহিলাও শরীর থেকে কিছু কিছু গহনা খুলে দাদাকে দিয়ে দেয়। তো দাদা তার যে গামছা ছিল, গামছার মধ্যে গহনাগুলো রেখে একটা পুটলি বানায়, সে পুটলিটাও আবার ঝুড়ির মধ্যে রাখে। তো মহিলাকে মাছ দিয়ে দেয়। তো ওই মহিলা বলে যে সোজা চলে যাবে, পেছন দিকে তাকাবি না, তাহলে কিন্তু তোর ক্ষতি হবে। এখন দাদা কি করে, ওই ঝুড়িটা তো মাথায় নিয়েছে, নিয়ে বাড়ির দিকে ভৌ দৌড়, আর পেছন দিকে তাকায় না। তো বাড়িতে যায়, দাদি বাড়িতে ছিল। তো দাদিকে বলে যে আজকে কিন্তু বিশাল একটা বিজনেস হয়েছে। কি বিজনেস? মাছের বিনিময়ে গহনা পেয়েছি। তখন দাদি বলেন যে বলো কি, কিভাবে কি? তখন সব ঘটনা খুলে বলে। আচ্ছা ঠিক আছে, পুটলিটা নামাও দেখি। দেখে পুটলি ঠিকই আছে, গিট দেয়া। তখন পুটলিটা খোলেন, খোলার পরে দেখা গেল সেখানে কোনো গহনা নেই। আছে কি? তার মধ্যে আছে কিছু মরা কাকড়া, সেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তো দাদা বুঝতে পারেন যে আসলে এদের কাছ থেকে কোনো জিনিস নেওয়াটা উচিত হয়নি তার, আর তাকে ধোঁকা দিয়েছে। আর ওই মহিলা, ওই পিশাচ মহিলা, উনি নিশ্চয়ই তার গহনাগুলো সামান্য মাছের বিনিময়ে দিয়ে দেবে না। যাই হোক, এই ঘটনার পরে দাদা কিন্তু অসুস্থ হননি, তার জ্বর টরও কিছু আসেনি। তবে এটা সত্য, উনি ওই পথ দিয়ে রাতের বেলা আর কখনো ফেরেননি, এবং ওনার সাথে পরবর্তীতে ওই পিশাচিনী আর কোনো সাক্ষাৎ হয়নি। 2016 সালে এই ফারদিন ভাইয়ের দাদা স্বাভাবিকভাবে মারা যান, আর ওনার দাদি এখনো জীবিত আছেন, যিনি নিজের চোখে সেই মরা কাঁকড়াগুলো দেখেছিলেন। তো প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি আমরা মাত্র আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।
লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মেহেদি, আর যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে হাসানুজ্জামান। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়া নামক একটি স্থানে। এই হাসানুজ্জামান ভাই সম্পর্কে এই মেহেদির বড় আর কি, মানে বড় ভাই আর কি, তো উনি যেভাবে বলেছেন সেভাবে তিনি আমাদেরকে শেয়ার করেছেন। আর এখন মূলত যে ঘটনাটি আপনাদেরকে আমি যেভাবে বলতে যাচ্ছি সেটি হাসানুজ্জামান ভাই যেভাবে বলেছেন সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ঘটনাটি ঘটেছিল 2009 সালে। উনি তখন মাদ্রাসার একজন স্টুডেন্ট। এরই মাঝে হঠাৎ ওনার বড় খালা মারা যান। বড় খালা মারা যাওয়ার কারণে এই হাসানুজ্জামান ভাইয়ের মা অনেক ভেঙে পড়েন। আর এইসব কারণে ওনার বেশ কিছুদিন মাদ্রাসায় যাওয়া বন্ধ হয়ে যায়। মাকে সান্ত্বনা দেওয়া বা পরিবারকে কিছুটা দেখাশোনা করা। এদিকে ওনার মাদ্রাসার যিনি ওস্তাদজি ছিলেন তার নাম হচ্ছে ইউনুস, সবাই ইউনুস হুজুর নামে তাকে চিনতেন। তো ইউনুস হুজুর মাদ্রাসা থেকে একটি ছেলেকে পাঠান যে কি ব্যাপার, হাসানুজ্জামান মাদ্রাসায় আসে না কেন, কোনো সমস্যা হলো কিনা, অসুস্থতা কারণে আসতেছে কিনা, এই ব্যাপারগুলো জানার জন্য একজন স্টুডেন্টকে পাঠান। তো ওই ছেলেটি ওনাদের বাড়িতে আসেন এবং এসে সব ঘটনা জানেন। তখন এই হাসানুজ্জামান ভাইয়ের মা ওই হুজুরকে কিছু হাদিয়া দিয়ে দেন এবং বলেন যে তার বোনের জন্য, মানে হাসানুজ্জামান ভাইয়ের বড় খালার জন্য যেন দোয়া করেন। তো ওনাদের পাশের গ্রাম হচ্ছে হরিপুর। তো ওই হরিপুরে একটি বিশাল মেলার আয়োজন করা হয়েছিল। তো এই হাসানুজ্জামান ভাই এবং ওনার বন্ধুরা মিলে সবাই মিলে একটা পরিকল্পনা করে ওনারা ওই মেলায় ঘুরতে যাবেন। কিন্তু ওই মেলাটায় ঢোকার জন্য এটার একটা প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছিল, আর সেই প্রবেশ মূল্য ছিল 20 টাকা। এখন 20 টাকা 2009 সালে ওনাদের জন্য আসলে অনেক বেশি ছিল, বিশেষ করে ওনার জন্য। তো উনি ওনার বন্ধুদেরকে না বলে দেন যে না, আমি যাব না। এদিকে কি হয়, এই হাসানুজ্জামান ভাইয়ের মা ওই হুজুরকে হাদিয়া হিসাবে দেওয়ার জন্য 20টা টাকা হাসানুজ্জামান ভাইকে দিয়েছিলেন। তখন এই হাসানুজ্জামান ভাইয়ের মনের মধ্যে লোভ জাগে যে আচ্ছা, হুজুরকে এই টাকাটা না দিয়ে আমি যদি বন্ধুদের সাথে মেলায় যাই তাহলে তো আমি বন্ধুদের সাথে অনেক আনন্দ করতে পারবো, আর হুজুরকে যে এই টাকাটা দিতেই হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই, আর যদি নাও দেই তাতেও তো কোনো সমস্যা নেই। তো যেমন ভাবা তেমন কাজ, উনি হুজুরকে সেই টাকাটা দেন না এবং ওই টাকাটা নিজের কাছে রেখে দেন এবং বন্ধুদেরকে জানিয়ে দেন যে উনি পুনরায় তার বন্ধুদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো অন্য আর একদিন রাত্রে উনি মাদ্রাসা থেকে, ওনার বাড়ির দূরত্বটা কম ছিল, এজন্য মাদ্রাসা থেকে উনি রাত্রেবেলা বাড়িতে চলে আসতেন, সকালবেলা যেতেন। কিন্তু সেই দিন রাত্রে, যেদিন ওনার যাওয়ার কথা ছিল মেলায় আর কি, মানে ওই দিন যান নাই, পরে গেছেন, মেলা তো বেশ কয়েকদিন ধরে হয়েছিল আর কি। তো ওই দিন রাত্রে উনি ওনার বাড়িতে জানাই দেন যে উনি মাদ্রাসায় রাত্রে থাকবেন, তার মানে রাত্রে বাসায় আসবেন না। আর মাদ্রাসায় বলেন যে আমি চলে যাব, বাড়িতে একটু কাজ আছে, একটু তাড়াতাড়ি চলে যাব, তার মানে সে মেলায় যাবে, এটা হলো আসল কথা। তো ভালো কথা। তো উনি যাবেন, তখন হুজুর তাকে ডাক দেন, এমনি কিছু আলোচনা করেন এবং আলোচনার এক ফাঁকে হুজুর একটু ঘুরিয়ে পেঁচিয়ে হাদিয়ার প্রসঙ্গটা তুলছিলেন যে তোমাকে কোনো হাদিয়া দিয়েছে কিনা, এই সেই। তো উনি বলেন যে না, আমার কাছে তো কোনো হাদিয়াটা দিয়ে দেয়নি। তো যাই হোক, এখন ব্যাপার হলো যে হাদিয়ার ব্যাপারটা তো হুজুর সরাসরি আসলে জোর করে মানে চাইতেও পারছিলেন না। আর এই হাসানুজ্জামান ভাইও উনি চিন্তা করছেন কি ব্যাপার, হুজুর এইভাবে হাদিয়া চেয়ে নিচ্ছেন কেন। এটাতে উনিও বিরক্ত হন, চিন্তা করেন যে হুজুর টাকার প্রতি মানে তার হয়তো বা একটু আগ্রহ বেশি। আসলে মূল ব্যাপারটা কি ছিল এটা কিন্তু হুজুর বলেননি বা কেউ জানতো না। তো ঘটনার একটা পর্যায়ে গিয়ে আমরা ইনশাল্লাহ সেটা জানতে পারবো। আচ্ছা, যাই হোক, তো ওনাদের গ্রাম থেকে ওই হরিপুর, যেটা ওই হরিপুরে যেতে হলে একটি নদী পার হতে হতো। নদীর সাথে একটা বিশাল বট গাছ ছিল। তো মাদ্রাসা থেকে ওখানকার পথ পায়ে হেঁটে 10 মিনিটের মতো সময় লাগে আর কি। আর ওই মেলায় যেতে ওনার 30 মিনিট লাগতো টোটাল সময়,
নদী পার হয়ে এখানে যেতে আর কি, টোটাল সময় মিলে আর কি এরকমটা সময়। তো উনি রাত 8টার দিকে মাদ্রাসা থেকে বের হয়েছেন, তখন গরমকাল। তো ওনার চোখে যখন ওই বট গাছটি পড়ে তখন উনি দেখতে পান যে বট গাছটির নিচে সাদা পাঞ্জাবি পরিহিত, বেশ লম্বা, মানে খুব অতিরিক্ত লম্বাও না, কিন্তু লম্বা আর কি, বেশ লম্বা, মানে আমাদের মানুষ, স্বাভাবিক মানুষের মধ্যে বেশ লম্বা হলে যেরকমটা হয় ওরকম আর কি। তো এমন একটা লোক দাঁড়িয়ে আছে। তো উনি সেটাকে একদম স্বাভাবিকভাবে নেন। উনি ভাবেন যে মানুষ তো দাঁড়িয়ে থাকতেই পারে, কারণ বট গাছের নিচে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে গরমকালে, তো এই কারণে হয়তো বা বাতাস খাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, আর তাছাড়া নদীর পার। তো উনি ওনার মতো করে চলে যেতে থাকেন। কিন্তু আশ্চর্যজনক ঘটনাটি তখনই ঘটে যখন ওই বট গাছের নিচে দাঁড়িয়ে থাকা ওই লোকটি তার নাম ধরে ডাকে, হাসানুজ্জামান, এদিকে আসো, এদিকে আসো। তো উনি লোকটির কাছে যান স্বাভাবিকভাবেই। তখন সেই লোকটি ওনাকে বলে, তুমি যা করছো তা কিন্তু অনেক খারাপ হচ্ছে, এখনো সময় আছে, যাও আমার জন্য মিষ্টি কিনে নিয়ে আসো, নাহলে কিন্তু তোমার অনেক সমস্যা হয়ে যাবে। এই লোকটির কথায় অত্যন্ত বিরক্ত হন হাসানুজ্জামান ভাই। এই লোকটা কেড়ে যে আমার টাকায় মিষ্টি খেতে চাচ্ছে, কথা নাই বার্তা নাই, তুমি কে হে বাপু যে তোমাকে আমাকে মিষ্টি কিনে দিতে হবে? মানে মামু বাড়ির আবদার আর কি। পরিচিত হলেও একটা কথা, অপরিচিত লোক ডেকে বলতেছে সমস্যা হয়ে যাবে, মিষ্টি কই। তো এটা আসলে যে কোনো মানুষের জন্য খুবই একটা বিরক্তিকর একটা ব্যাপার, এরকম কথা যদি কেউ হঠাৎ করে অপরিচিত কেউ একজন বলে। তো উনি ওই লোকটার কথা কোনো পাত্তাই দেন না, অত্যন্ত বিরক্ত হন, কোনো কথাবার্তা না বলে উনি নদীর কাছে চলে যান। আর ওনার পরিচিত একজন একটা নৌকা দেখেন যে নদীর ঘাটে বাঁধা আছে, উনি ওই নৌকাটা নিয়ে ওই পারে চলে যাওয়ার চিন্তা করেন। তো যেমন ভাবা তেমন কাজ, উনি ওই নৌকাটাতে ওঠেন এবং ওই নৌকাটি যখন নদীর মাঝখানে চলে আসে, নদীটা খুব বেশি বড় ছোট আর কি, একদম মাঝখানে চলে আসে, তখন হঠাৎ করে উনি ফিল করেন যে মানে নৌকাটা অনেক জোরে জোরে দুলছে। উনি পানির দিকে তাকান, তখন দেখেন পানি কিন্তু একদম স্বাভাবিক, কোনো স্রোত নাই বললেই চলে। নদীতে এমনি স্বাভাবিক স্রোত যতটুকু থাকার দরকার ততটুকুই আছে, কোনো ঢেউ নাই, ওরকম কোনো স্রোত নেই। তখন তিনি ভাবলেন যে কি হলো, নৌকা কেন এইভাবে দুলছে? তখন উনি নৌকার একটু নিচের দিকে তাকানোর চেষ্টা করেন, মানে নিচের পার্টটার দিকে চেষ্টা করেন কোনো সমস্যা হইল কিনা বা কে দোলাচ্ছে। তখন উনি যেটা দেখতে পান সেটা দেখে প্রচন্ড ভয় পান। উনি দেখেন যে প্রায় 30 থেকে 40 হাত লম্বা অনেক মোটা একটা সাপ ওই নৌকার নিচ দিয়ে যাচ্ছে এবং ওই সাপের ধাক্কা ওই নৌকায় লাগছে। এবং ওই সময় তো অন্ধকার ছিল, কিন্তু ওই সাপটি খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল পানির নিচে, একদম নৌকার নিচে তো খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। উনি এটা দেখে মানে খুবই ভয় পান যে হায় হায়, এটা কি, এই প্রাণী কোত্থেকে আসলো? কোনো কারণে এই প্রাণীর খালি মাথাটাও যদি নৌকার উপরে তুলে দেয়, এই ছোট নৌকা এখনই পানির নিচে ডুবে যাবে, আর এই জিনিস আমাকে খেয়ে ফেলবে। উনি তো মানে প্রচন্ড ভয় তো পেয়েছেনই, কিন্তু দেখেন যে ওই জিনিসটা চলে গেল নৌকার নিচ দিয়ে, নৌকার দুলুনিটাও থেমে গেল। উনি তাড়াতাড়ি নৌকা চালানো শুরু করলেন এবং অপর পাশে চলেও যান। অপর পারে পৌঁছে নৌকাটা খুব ভালো করে ওখানে একটা খুঁটির সঙ্গে বেঁধে উনি ওই মেলার দিকে যেতে থাকেন। মেলার দিকে যাওয়ার সময় উনি খেয়াল করেন, উনি তো ওই সময় একা ছিলেন, একটা শেয়াল বারবার ওনার পথ আটকানোর চেষ্টা করছে। তো উনি বারবার ওই শিয়ালটিকে তাড়িয়ে দিচ্ছেন। একটা পর্যায়ে শিয়ালটি চলেও যায়। শিয়ালটি আকারে ওরকম বড় ছিল না, মানে স্বাভাবিকই ছিল। তো উনি যখন মেলায় পৌঁছান তখন উনি দেখতে পান যে মেলায় কোনো মানুষজন নাই, সব স্টলের লাইট বন্ধ। তো উনি তো খুব অবাক যে কি ব্যাপার, মেলার সব কিছু মানে বন্ধ, টোটাল কার্যক্রমই অফ, লোকজন নাই। এর মধ্যে ওইখানে যে নাইট গার্ড ছিল সে আসে, বলে কি ব্যাপার, আপনি এত রাত্রে কার কাছে যাবেন, এখানে কেউ তো নাই। তখন বলে যে কেন, মেলা হচ্ছে না এখানে? বলে হ্যাঁ মেলা হচ্ছে, কিন্তু মেলা তো শেষ আজকের মতো। আজকের মতো শেষ মানে কয়টা বাজে? তখন ওই লোকটি বলে আরে আপনার হাতে ঘড়ি নেই, রাত 12টার উপরে বাজে, আপনি এখন আসছেন মেলা দেখতে, মেলা তো রাত 10টার সময় ক্লোজ হয়ে গেছে। উনি তো একদম
আকাশ থেকে পড়ছেন, রাত 12টার বেশি বাজে, মানে উনি তো রাত 8টার সময় মাদ্রাসা থেকে বের হয়েছেন, এখানে আসতে সর্বোচ্চ 30 মিনিট লাগার কথা, 4 ঘন্টা কিভাবে হয়ে গেল? এইটা ওনার মাথায় কিছুতেই ধরে না। যাই হোক, এখন তো ফিরে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, এখন বাড়িতে না গিয়ে উনি মাদ্রাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তো যাই হোক, উনি আবার সেই নৌকার দিকে যেতে থাকেন। যাওয়ার পথে কোনো সমস্যা হয়নি, স্বাভাবিকভাবেই চলে যান, পথে কোনো ভয় ভীতিও তিনি পাননি, কেউ তাকে ভয় দেখাতে আসেনি। তো উনি নৌকার ঘাটে এসে নৌকাটা যথাস্থানে পান, আবার ওই নৌকাটা নিয়ে অপর পাশে যাওয়া শুরু করেন। তো যখন উনি মাঝ নদীতে এসেছেন, তখন তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন ওই বট গাছটার নিচে ওই যে লোকটা যার সাথে দেখা হয়েছিল, সাদা পাঞ্জাবি পরা, মিষ্টি খেতেছে, ওই লোকটা দাঁড়িয়ে আছে। তো উনি তাকে দেখেন, দেখার পরে অবাক হন না, চিন্তা করেন যে এই বেহায়া লোকটা এখানে দাঁড়ায় আছে এখনো। উনি নৌকা নিয়ে তীরে পৌঁছান, নেমে আবার ওনার পথে উনি হাঁটা ধরেন। তখন ওই লোকটা আবার ডাকায়, এই হাসানুজ্জামান এদিকে আসো, এই আমার মিষ্টি কই? তখন উনি মুখ খোলেন, কারণ প্রথমবার তো কিছু বলেন নাই ভদ্রতার খাতিরে। তখন তিনি বলেন যে আমি আপনাকে চিনি না, জানি না, আপনি আমার কাছে মিষ্টি চাচ্ছেন, আপনাকে কি আমি মিষ্টি দিতে বাধ্য? নাকি আমার কাছে মিষ্টি পান, নাকি আমি কখনো আপনাকে বলেছিলাম আপনাকে আমি মিষ্টি খাওয়াবো? তা আমার নিজের পকেটের টাকায় আপনাকে আমি মিষ্টি খাওয়াতে যাবো কোন দুঃখে? এই কথা বলেন। ঠিক তখনই ওই লোকটা প্রচন্ড জোরে মেরেছে এক চর ওনার মুখে। চর খাওয়ার সময় শুধু এতটুকু মনে হয়েছে কোনো বরফের হাত ওনার শরীর স্পর্শ করেছে। উনি সেখানে সেন্সলেস হয়ে পড়েছেন। যখন ওনার জ্ঞান ফেরে, তখন দেখেন উনি ওনার নিজের বাড়িতে। তখন উনি জিজ্ঞেস করেন যে ওনাকে এখানে কে নিয়ে আসলো? তখন ওনার মা ওনাকে বলে যে উনি নদীর পাশে একটা নৌকার মধ্যে পড়েছিলেন। ওই নৌকার মালিক যখন সকালবেলা তাকে দেখতে পায়, তাকে চিনতে পারে এবং তার বাড়িতে দিয়ে যায়। তখন উনি চিন্তা করছেন যে আচ্ছা, গতকালকের ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে আমি নৌকার মধ্যে আসলাম কি করে? আমি তো নৌকার উপরে ছিলাম না। তখন উনি পুরো ব্যাপারটা বাড়ির সবাইকে জানায় যে আসলে কি হয়েছিল। টানা 5 দিন ওনার গায়ে প্রচন্ড জ্বর ছিল। উনি যখন সুস্থ হয়ে ওঠেন, তখন উনি মাদ্রাসায় যান এবং ওনার মাদ্রাসার হুজুর, যিনি ইউনুস হুজুর, ওনাকে সব কথা খুলে বলেন। তখন ওনার সব কথা শুনে হুজুর যেটা বলেন, তাতেও এই হাসানুজ্জামান ভাই আরো অবাক হন। তিনি বলেন যে তোমার আম্মু মাঝে মধ্যে আমাকে হাদিয়া হিসাবে কিছু টাকা দিত, তো আমার যে জিনরা রয়েছে, আমি এই জিনদেরকে ওই হাদিয়ার টাকা দিয়ে মিষ্টি কিনে খাওয়াতাম। এখন তোমার কাছে তোমার আম্মু টাকা দিয়েছিল, কিন্তু তুমি সেটা দেওনি। এখন জিনদেরকে তো মিষ্টি খাওয়ানোর কথা, আর ওই টাকা থেকেই তারা মিষ্টি খাবে, আমার অন্য টাকা থেকে খাবে না। আর আমাকেও তারা বলেছিল কি, ইউনুস মিষ্টি তো খাওয়ালে না। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, হাসানুজ্জামানের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে মিষ্টি খাওয়াবো, এই জন্য তোমাকে ইনিয়ে বিনিয়ে হাদিয়ার কথা বলছিলাম। তুমি হয়তো বুঝতে পারোনি, তুমি ওই টাকা নিয়ে মেলায় গিয়েছিলে, যার কারণে ওই জিন বেশ রাগ করেছিল তোমার উপর, যে এভাবে মিথ্যা কথা বলে একটা মাদ্রাসার স্টুডেন্ট এইভাবে মেলায় যাওয়া উচিত না। তো এই কারণে সে তোমার সামনে এসেছিল, দেখা দিয়েছিল, মিষ্টি খেতে চেয়েছিল, কিন্তু তুমি তো প্রথমে পাত্তা দাওনি, পরবর্তীতেও তুমি তার সাথে তর্ক করেছো, এই জন্য সে তোমার গায়ে আঘাত করেছে। তবে তারা ভালো জিন, তুমি মাটিতে পড়ে থাকলে সাপ বিচ্ছু পোকামাকড় তোমার শরীরে কামড় দিতে পারতো, এই জন্য ওরা কি করেছে যে তোমাকে নৌকার উপর নিরাপদে রেখে গেছে এবং সারা রাত তোমাকে পাহারা দিয়েছে যাতে করে কোনো ক্ষতি না হয়। তো হাসানুজ্জামান ভাই আসলে লজ্জিত হন তার এই কাজের জন্য, ভুল বুঝতে পারেন, আর হুজুরের সম্পর্কে একটু ধারণা খারাপ করেছিলেন যে হুজুর কেন হাদিয়া ইনিয়ে বিনিয়ে যাচ্ছে। উনি বুঝতে পারেন আসলে হুজুর এটা কেন চেয়েছিলেন। তো এটি ছিল ঘটনা।